আজ আমরা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2006 সালের রিটেন ম্যাথ পার্ট অংশের সমাধান করব। 1 নম্বর কোশ্চেন ছিল আবির ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 80 days. He works for 10 days and then Bashar alone finishes the rest of the work in 42 days. How many time would it take for the two of them together to complete the whole work? অর্থাৎ আবির একটি কাজ 80 দিনে করতে পারে। সে 10 দিন কাজ করার পর বাসার একাই বাকি কাজ 42 দিনে শেষ করে। তারা দুজনে একসাথে কাজ করলে সম্পূর্ণ কাজটি করতে তাদের কতদিন সময় লাগবে? এখন ধরি লেট দ্য হোল ওয়ার্ক সমান সমান অন পার্ট, অর্থাৎ সম্পূর্ণ কাজ এক অংশ। এখন বলা হয়েছে আবির 80 দিনে একটি কাজ করতে পারে, তাহলে আমরা লিখতে পারি ইন 80 days আবির ক্যান ডু অন পার্ট। তাহলে ইন অন ডেজ আবির ক্যান ডু অন বাই 80 পার্ট। এখন বলা হয়েছে সে 10 দিন কাজ করছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি ইন 10 days আবির ক্যান ডু 10/80 সমান 1/8 পার্ট। তাহলে আবির 10 দিন কাজ করার ফলে 1/8 অংশ কাজ হয়ে গেছে। এখন পরে বলা হয়েছে বাকি কাজ বাসার একাই 42 দিনে শেষ করে, তাহলে কাজ বাকি থাকে, অর্থাৎ রিমেইনিং ওয়ার্ক সম্পূর্ণ কাজ যদি এক অংশ হয় তার থেকে এই যদি 1/8 অংশ কাজ হয়ে যায় তাহলে বাকি থাকে 7/8 পার্ট। এই 7/8 পার্ট অংশ কাজ বাসার 42 দিনে শেষ করছে, তাহলে আমরা লিখতে পারি ইন 42 days বশির ক্যান ডু 42 দিনে কতটুকু করে, যদি বাসার 42 দিনে অর্থাৎ এত অংশ কাজ সে করছে, তাহলে ইন অন ডে বশির ক্যান ডু অর্থাৎ 1/48 পার্ট। সরি, 42 দিনে যদি এত অংশ কাজ করে এক দিনে সে কম কাজ করবে, অর্থাৎ এখানে 42 নিচে এসে ভাগ হবে, অর্থাৎ এটা 1/48 পার্ট কাজ সে একদিনে করতে পারে। এখন পরে উত্তর চেয়েছে তারা যদি একসাথে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজ করতে কত সময় লাগবে। এখন আবির একদিনে করতে পারে 1/80 পার্ট, আর বশির একদিনে করতে পারে 1/48 পার্ট। তাহলে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে আবির আর বশির কতদিন কাজ করতে পারবে? তাহলে আমরা লিখতে পারি ইন অন ডে আবির প্লাস বশির ক্যান ডু। আবির পারে 1/80 পার্ট আর বশির পারে 1/48 পার্ট, অর্থাৎ তারা পারে টোটাল 3 প্লাস এখানে 240 যদি লসাগু হয় এটা আসে, তাহলে 1/30 পার্ট কাজ তারা দুইজনে মিলে এত অংশ করতে পারে। তাহলে আমরা যদি এটা উল্টায় দিই তাহলে আসে অতএব দে ক্যান ডু অন পার্ট, যদি 1/30 পার্ট কাজ তারা একদিনে করতে পারে তাহলে 1 পার্ট কাজ তারা করতে পারবে 30 ডেজে, অর্থাৎ 30 ডেজ এই কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে ছিল এ স্কোয়ার
office 1000 feet by 1000 feet is to be partitioned into two offices by a single interior wall. The difference between the perimeter of the resulting two offices is 400 feet. What are their dimensions? অর্থাৎ একটি 1000 ফুট বাই 1000 ফুট বর্গাকার অফিসের মাঝখানে একটি দেয়াল দিয়ে দুইটি অফিস বানানো হবে। নতুন অফিস দুটির পরিসীমার পার্থক্য 400 ফুট। তাহলে নতুন অফিসগুলোর দৈর্ঘ্য প্রস্থ কী হবে? যেহেতু মাঝখান দিয়ে দেওয়াল দেওয়ার পরে দুইটি অফিস বানানো হয়েছে, তাহলে আমরা লিখতে পারি লেট অন সাইড আফটার পার্টিশন x feet and other side, যেহেতু 1000 বাই 1000 ফিট, তাহলে এক সাইড যদি x ফিট হয়, বাকি সাইড হবে 1000 বিয়োগ x ফিট। এখন দুই পক্ষেরই দুই সাইডেরই আমরা এক পাশের দৈর্ঘ্য পেয়েছি, তাহলে আমরা পেরিমিটার কি লিখতে পারি? যেহেতু বর্গাকার সেহেতু পেরিমিটার হবে perimeter of first part সমান 2 into 1000 plus x and perimeter of second part 2 into 1000 plus 1000 minus x। এখানে আপনাদের বোঝার উদ্দেশ্যে আমরা দেখাই একটা বর্গাকার অফিস মাঝখান দিয়ে যদি পার্টিশন করা হয় তাহলে দুই সাইডেই কিন্তু তখন আয়তাকার হয়ে যায়। এই কারণে এখানে পেরিমিটারের ক্ষেত্রে আমরা আয়তকার ক্ষেত্রে পরিসীমা ধরব 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই কারণে এরকম আসবে। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু বলেছে যে দুইটি অফিসের পরিসীমার পার্থক্য 400 ফুট, তাহলে পরিসীমার পার্থক্য অর্থাৎ দুইটা পরিসীমার এই দুইটার পার্থক্য অর্থাৎ 2 ইন্টু 1000 প্লাস এক্স মাইনাস 2 ইন্টু 1000 প্লাস 1000 মাইনাস এক্স সমান 400। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি একসময় পাওয়া যাবে 4x সমান এত, অতএব এখান থেকে x এর মান পাওয়া যাবে 600। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডাইমেনশনস, মানে তাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অন সাইডের দৈর্ঘ্য যদি 600 মিটার হয় তাহলে আদার সাইডের আদার সাইড আফটার পার্টিশন, কোনো পার্টিশনের দৈর্ঘ্য হবে 1000 মাইনাস 600 সমান 400 ফিট। তো অ্যান্সার হলো 600 ফিট অ্যান্ড 400 ফিট। 3 নম্বর কোশ্চেন ছিল মিস্টার জামান won an election where the ratio of his vote and those of his opponents Mr. Yunus was 4:3. The total number of voters was 581, of which 91 did not vote. Calculate the margin of voters by which Mr. Yunus was defeated. অর্থাৎ জনাব জামান সাহেব একটি নির্বাচনে জয়লাভ করেন যেখানে তার এবং তার প্রতিদ্বন্দ্বী
জনাব ইউনূসের প্রাপ্ত ভোটের অনুপাত 4:3। মোট ভোটার সংখ্যা 581 জন, এদের মধ্যে 90 জন ভোট প্রদান করে নাই। জনাব ইউনূস কত ভোটে পরাজিত হয়েছে তা নির্ণয় করুন। এখানে জামান সাহেব এবং ইউনূস সাহেবের প্রাপ্ত ভোটের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে ভোটের রেশিও আছে, ভোট রেশিও অফ মিস্টার জামান অ্যান্ড মিস্টার ইউনূস, এখানে দেওয়া আছে 4:3। আমরা এখন অনুপাতের যোগফল করব, অর্থাৎ সাম অফ দ্য রেশিওজ সমান 7। এখন এখানে বলা হয়েছে টোটাল ভোটার্স 581 জন। টোটাল ভোটার্স এখন আবার বলা হয়েছে যে 91 জন ভোট প্রদান করে নাই, তাহলে ভোট পড়েছে কতটা, তাহলে কতজন ভোটার ভোট দিয়েছে, অর্থাৎ ভোটার হু অ্যাপ্লাইড ভোট দিয়েছে 581 থেকে যদি 91 বা 91 বিয়োগ করা হয় তাহলে আসে 490 জন। এখন এই 490 জন ভোট প্রদান করেছে। এখন এখান থেকে জামান কতটা পেয়েছে আর ইউনূস সাহেব কতটা পেয়েছে সেটা বের করতে হবে। অতএব আমরা লিখতে পারি মিস্টার জামান গট, জামান সাহেবের অনুপাত 4 এবং অনুপাতের রাশির যোগফল 7, অর্থাৎ এখান থেকে আসে 7×7=49, অর্থাৎ 280টা। অতএব মিস্টার ইউনূস পেয়েছেন তিনি পেয়েছেন 210টি। তাহলে কত ভোটে পরাজিত হয়েছে সেটা বের করতে গেলে দুইটা বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি দ্য মার্জিন অফ ভোট, যেহেতু ভোটের মার্জিন বের করতে বলছে তাহলে মার্জিন অফ ভোটস 280 থেকে যদি 210 বিয়োগ করা হয় তাহলে পাওয়া যাবে 70, অর্থাৎ তিনি 70 ভোটে পরাজিত হয়েছেন। এটাই কোশ্চেনের অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে গ্রুপ অফ স্টুডেন্টস হ্যাজ হায়ার্ড এ বাস ফর টাকা 3,000 ফর গোয়িং টু এ পিকনিক। They had an understanding that each participant would share the charge in equal amounts, but because of 10 students not turning up, the charge per student increased by টাকা 10 over a initial estimates. What was the number of students who originally registered for the picnic? একদল ছাত্র পিকনিকে যাওয়ার জন্য 3,000 টাকা দিয়ে একটি বাস ভাড়া করে। তারা প্রত্যেকে সমপরিমাণ চাঁদা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু 10 জন ছাত্র না যাওয়ায় আনুমানিক প্রাথমিক হিসাব থেকে জনপ্রতি চাঁদার পরিমাণ 10 টাকা বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে কতজন ছাত্র পিকনিকে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল? এখানে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে কতজন গিয়েছিল সেটা বের করতে বলছে, অর্থাৎ আমরা ধরি লেট ইনিশিয়ালি number of students bx and finally traveled, যেহেতু 10 জন যায় নাই তাহলে একজন যেতে চেয়েছিল, 10 জন না গেলে ফাইনালি গিয়েছিল x-10 জন। যদি একজন যাইতো তাহলে প্রাথমিকভাবে অর্থাৎ ইনিশিয়াল ভাড়া কত পড়তো, ফেয়ার পার হেড, জনপ্রতি ভাড়া পড়তো
যেহেতু চাঁদা ধরা হয়েছিল 3000 টাকা এবং একজন গিয়েছিল, তাহলে জনপ্রতি চাঁদা পড়তো 3000 বাই এক্স, এবং যদি এক্স প্লাস এক্স মাইনাস 10 জন ফাইনালি যায়, তাহলে ফাইনালি ফেয়ার পড়তো জনপ্রতি এই 3000 বাই এক্স মাইনাস 10। যেহেতু এতজন যেতে চেয়েছিল, এতজন যায় নাই, যদি 10 জন কম যায় সেই ক্ষেত্রে চাঁদার পরিমাণ বেশি পড়ছে, আর যদি একজন যেত তাহলে চাঁদার পরিমাণ কম পড়তো। অর্থাৎ এই দুইয়ের পার্থক্য, অর্থাৎ এই দুইয়ের পার্থক্য বলছে 10 টাকা বেশি পড়ছে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তো এক সময় পাওয়া যাবে এক্স মাইনাস 60 ইন্টু এক্স প্লাস 50 সমান 0। যেহেতু নেগেটিভ মার্ক নেওয়া যাবে না, তাই এখানে লেখা যাবে এক্স সমান 60। এখন যেহেতু ইনিশিয়াল নাম্বার চেয়েছে, তো ইনিশিয়াল নাম্বার ধরা ছিল এক্স 60, অর্থাৎ এখানে অ্যান্সার 60, অর্থাৎ লেখা যায় টোটাল নাম্বার of students who registers for the picnic was 60। 5 নম্বর কোশ্চেনে বলা আছে the sum of the pay of 2 offices is টাকা 24,000 per month. If the pay of one officer is decreased by 9% and the other pay of the second increased by 17%, their pays become equal. Find the pay of each officer. মানে দুইজন কর্মকর্তার মাসিক বেতন একত্রে 24,000 টাকা। যদি একজনের বেতন 9% হ্রাস পায় আর অপরজনের বেতন 17% বৃদ্ধি পায়, তাহলে তাদের বেতন সমান হয়। প্রত্যেক কর্মকর্তার বেতন নির্ণয় করুন। যেহেতু দুইজনের বেতন একত্রে 24,000 টাকা, তা আমরা ধরতে পারি লেট দ্য পে অফ অন অফিসার সমান টাকা এক্স। তাহলে পে অফ আদার বা সেকেন্ড অফিসার কত হবে? দুইজনে যদি 24,000 টাকা হয়, তাহলে 24,000 থেকে আরেকজনের বেতন বিয়োগ করলে পাওয়া যাবে। এখন বলা হয়েছে একজনের বেতন 9% হ্রাস পায় আর অপরজনের বেতন 17% বৃদ্ধি পায়, তাহলে বেতনের সমান হয়। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি যে একজনের বেতন যদি 9% হ্রাস পায়, তাহলে তার বেতন হয় কত? এক্স মাইনাস 90% অফ এক্স। এবং আরেকজনের বেতন যদি 17% বৃদ্ধি পায়, তাহলে তার বেতন হবে এখানে 4 মাইনাস এক্স, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস হবে 70% অফ। যেহেতু তাদের একজনের বেতন যদি কমেও যায় আর এবং যদি বৃদ্ধি পায়, তাহলেও তাদের বেতন সমান হয়। এই কারণে সমীকরণটা এরকম সাজানো যায়। তো এখান থেকে ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে এক সময় আমরা পাবো 91 এক্স প্লাস সমান এইটা পাওয়া যাবে। তো এখান থেকে পাওয়া যাবে অর্থাৎ এক্স এর মান পাওয়া যাবে 13,500। প্রত্যেক কর্মকর্তার বেতন নির্ণয় করতে বলছে। তো একজনের বেতন যদি 13,500 টাকা হয়, তাহলে আদার অফিসারের বেতন হবে দুইজনে যদি 24,000 হয় এবং একজনের 13,500 টাকা হলে অপরজনের বেতন বিয়োগ করলে পাওয়া যাবে টাকা
অর্থাৎ অ্যান্সার টাকা 13,050 100 and 10,000 and 50 100।